ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। বৈশ্বিক করোনা মহামারীতে নিশ্চয়ই তোমরা বাড়িতে আছো এবং সময়টা নষ্ট না করে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদেরকে অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মধুপুর, টাঙ্গাইল। আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে। আলোচনার বিষয় হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, দ্যাট ইজ অ্যাকাউন্টস অফ নন ট্রেডিং কনসার্নস। এই নন ট্রেডিং কনসার্নস এই শব্দটি অর্গানাইজেশনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টস অফ নন ট্রেডিং অর্গানাইজেশন। So it is very necessary to know what is non-trading concern. A non-trading concern is known as a non-profit making entity that receives donations and the grants from the public and government and uses them to the serve of community. The management of non-trading concern is responsible for the account of non-trading concern and prepares statement of financial position and income and expenditure statement at the end of the year. Here we can give some common examples like orphanage, civil hospitals, sports club, charities, and various types of educational institution. We can say it in Bangla for easy understanding. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বলতে আমরা ওই সমস্ত প্রতিষ্ঠানের বা ওই সমস্ত প্রতিষ্ঠানকে বুঝি যে সমস্ত প্রতিষ্ঠান তাদের সদস্যদের নিকট থেকে চাঁদা, ভর্তি ফি অথবা জনগণ ও সরকারের নিকট থেকে অনুদান গ্রহণ করে সেই অর্থ দিয়ে জনগণের কল্যাণ সাধনের জন্য ব্যয় করে থাকে এবং মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। এই ধরনের প্রতিষ্ঠানকেই অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। যেমন অনাথ আশ্রম, বিভিন্ন ধরনের ক্লাব, দাতব্য চিকিৎসালয়, সিভিল হাসপাতাল, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনা করব যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কি উদ্দেশ্য আছে, ফিচার্স অফ নন ট্রেডিং কনসার্ন। এখানে আলোচনার খাতিরে আমরা এগুলোকে পয়েন্ট আকারে দিতে পারি। যেমন ক নম্বরে বলতে পারি যে সামাজিক প্রয়োজনে পণ্যদ্রব্য উৎপাদন বা সেগুলো সরবরাহ করে থাকে, কিন্তু কোনো ধরনের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে সেখান থেকে মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। এটা একটা বৈশিষ্ট্য।
তারপরের বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এই অব্যবসায়ী প্রতিষ্ঠান প্রধানত জনগণকে সেবা দিয়ে থাকে, অর্থাৎ সেবা প্রদানই অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। তারপরে গ নম্বরে আমরা বলতে পারি যে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য জনগণ ও সরকারের কাছ থেকে অনুদান গ্রহণ করে এবং সেগুলো আয় হিসাবে দেখায় বা গ্রহণ করে থাকে। ঘ নম্বরে সরকার জনগণ বা সদস্যদের নিকট থেকে সংগৃহীত অর্থ দিয়ে অবকাঠামো সম্পত্তি অর্জন সংরক্ষণ করে এবং প্রয়োজন হলে এগুলো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে অ নম্বরে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সারা বৎসরের মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলে যে ব্যয়াতিরিক্ত আয় হয় সেটা সদস্যদের ব্যক্তিগত ভাবে ভাগবণ্ট না করে দিয়ে সমাজে বা জনগণের কল্যাণকর কাজে ব্যয় করা হয়ে থাকে। তারপরে আমরা যাব চ নম্বরে, এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গ একক মালিকানা থাকে না, এর জনগণই এই প্রতিষ্ঠানের মালিক এবং একটা সময়ে মোট সম্পত্তি থেকে দায় বাদ দিলে যে পার্থক্য হয় সেটা ওই প্রতিষ্ঠানের মূলধন তহবিল হিসাবে বিবেচিত হয়। তারপরে ৬ নম্বর হচ্ছে যে এই প্রতিষ্ঠানের সদস্যদের দ্বারা নির্বাচিত বা নিয়োগকৃত পরিচালক বা প্রশাসকই উক্ত প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। এখানে ব্যক্তিবর্গের প্রাধান্য তেমন থাকে না। এবার আমরা যাব অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও কার্যাবলী, অবজেক্টিভস অ্যান্ড ফাংশন অফ এনটিসি। একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান গঠিত হয়ে থাকে দেশের জনগণ সদস্য বা সমাজের সেবার মহান ব্রত নিয়ে। এই সেবা বা জনগণের কল্যাণের জন্য নিম্নলিখিত কাজগুলো করে থাকে। ক নম্বর হচ্ছে বা ১ নম্বর হচ্ছে শিক্ষা বিস্তার, এক্সপানশন অফ এডুকেশন, অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন করে দেশের শিশু, কিশোর, যুবকদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলে। ফলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা, বৈজ্ঞানিক ও কারিগরি জ্ঞান অর্জন করে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যায়। তারপরে হচ্ছে স্বাস্থ্য সেবা, রেন্ডারিং অফ হেলথ কেয়ার। দেশের মানুষের সেবা দেওয়ার জন্য নার্সিংহোম বা হসপিটাল বা দাতব্য চিকিৎসালয় গঠন করে স্বাস্থ্যকর্মীরা বা লোকবল নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যায়। ৩ নম্বর হচ্ছে মানবতার সেবা, সার্ভিস ফর হিউম্যানিটি। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এমনকি দেশের অভ্যন্তরে যদি কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন মানুষ অসহায় হয়ে পড়ে। তাদের পাশে দাঁড়ানোর জন্য
রোভার স্কাউট, বয় স্কাউট ইত্যাদি যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে মানুষের পাশে দাঁড়ায় এবং তারা অবলম্বন হিসেবে খুঁজে পায়। 4 নম্বর হচ্ছে আধ্যাত্মিক চেতনা, স্পিরিচুয়াল কনসেন্স। একটা দেশের সম্প্রীতি বজায় থাকলে সেখানে আর্থিক উন্নয়ন সম্ভব হয়, সহজ হয়। মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি উপাসনালয় এগুলো মানুষের ভিতরে সম্প্রীতি, সৌহার্দ্য এবং মনুষ্যত্ববোধ জাগায় তুলতে কাজ করে, ফলে মানুষের উন্নয়ন সম্ভব হয়। 5 নম্বর হচ্ছে চিত্ত বিনোদন, রিক্রিয়েশন। মানুষ সবসময় কর্মে নিয়োজিত থাকলে বা অতিরিক্ত কাজ করলে তারা কর্মবিমুখ হয়ে পড়ে বা কর্মের উদ্যম হারিয়ে ফেলে। সুতরাং তাদের এই আবার কর্ম উদ্যোগ ফিরে আনার জন্য বিভিন্ন ধরনের নাট্য গোষ্ঠী, সঙ্গীত শিল্প গোষ্ঠী বা স্পোর্টিং ক্লাব, তারা বিভিন্ন ধরনের খেলাধুলা, গান বাজনার আসর বসে মানুষের মনের ভিতরে যে ক্লান্তি থাকে এবং দূর করে তারা পুনরায় আবার কাজকর্ম শুরু করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রকারভেদ। অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, কর্মপন্থা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে অব্যবসায়ী প্রতিষ্ঠানকে 2 ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। কিছু কিছু প্রতিষ্ঠান আছে সেবা প্রদান তো করেই সঙ্গে সঙ্গে তারা কিছু মুনাফা অর্জন করে থাকে, যেমন নার্সিং হোম, সনদপ্রাপ্ত হিসাব বিজ্ঞানী সংঘ ও আইনজীবী, সনদপ্রাপ্ত আইনজীবী। 2 নম্বর হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। আবার কিছু প্রতিষ্ঠান আছে তারা মোটেও মুনাফার আশা করে না, তারা সেবা প্রদানই করে থাকে, সেবাই তাদের মুখ্য উদ্দেশ্য। এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে জাতিকে শিক্ষা দিয়ে থাকে এবং জাতির উন্নতিতে ত্বরান্বিত করে থাকে। তারপরে হচ্ছে স্বাস্থ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান, জাতির জন্য বা দেশের জনগণের জন্য হসপিটাল, দাতব্য চিকিৎসালয়, নার্সিংহোম ইত্যাদি তারা সেবা দিয়ে থাকে, এই ব্যবস্থা করে থাকে। এরপরে আছে ত্রাণ ও পুনর্বাসন প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন ক্রান্তিকালে বা দুর্যোগ সময়ে তারা সেবা দিয়ে থাকে, যেমন রেড ক্রিসেন্ট, বয় স্কাউট ইত্যাদি। সর্বশেষ হচ্ছে বিবিধ সামাজিক প্রতিষ্ঠান, যেমন নারী কল্যাণ সমিতি, নারী আন্দোলন, নারী মুক্তি আন্দোলন কমিটি বা অনাথ আশ্রম। তারা এই নিজ নিজ শ্রেণীর লোকদেরকে সেবার মাধ্যমে তাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যায়। আজকে আলোচনা এইটুকু। আশা করি তোমরা আলোচনা বুঝতে পেরেছ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা থাকো, নিজের প্রতি খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।